নমস্কার বন্ধুরা, আপনি কি বিনিয়োগ শুরু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোনটা ভালো, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ? কারণ বর্তমান সময়তে বাজারেতে এই দুটো ইনভেস্টমেন্ট অপশানই জনপ্রিয় এবং দুটোতেই খুব সহজেতেই ইনভেস্ট করা যায়। সুতরাং কোনটা ভালো হবে এই নিয়ে দ্বিধায় পড়ে গেছে। দেখুন, এবার আপনার জন্য কোনটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে আপনার ইনভেস্টমেন্ট স্টাইল, আপনার রিস্ক নেবার ক্ষমতা, আপনি কতখানি সক্রিয়ভাবে মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্টেতে এনগেজড, এইগুলোর উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার জন্য কোনটা সুটেবল হবে। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে এটা ব্যাখ্যা করব যে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি, ইটিএফ ব্যাপারটা কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে, কোনটাতে কীরকম খরচা হয় এবং কাদের জন্য কোনটা সুটেবল। সুতরাং আপনি যদি একজন নতুন ইনভেস্টারই হন কিংবা অভিজ্ঞ ইনভেস্টার কিন্তু একটুখানি দ্বিধাতে আছেন, তাহলেও আপনার জন্য এই ভিডিওটা কাজের হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে জেনে নিই যে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি। দেখুন, মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যারা বিনিয়োগকারী বা ইনভেস্টার, তাদের কাছ থেকে আমরা টাকা তুলে একটা জায়গায় করছি, তারপর সেই টাকাটা কোনো কোম্পানির শেয়ারেতে বা স্টকেতে, বন্ডেতে বা অন্যান্য কোনো ডেট প্রোডাক্টেতে, সোনাতে, সেইখানেতে ইনভেস্ট করা হচ্ছে। তো মিউচুয়াল ফান্ডেতে কিন্তু এই টাকাটা ইনভেস্ট করা হয়। এইবার এই যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে, এখানে একজন ফান্ড ম্যানেজার থাকেন মিউচুয়াল ফান্ডের, তো তিনি ঠিক করেন যে এই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন। এবারে এই ইনভেস্টমেন্টটাও দু ধরনের হতে পারে, একটাকে বলা হয় অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট আর একটাকে বলা হয় প্যাসিভ ইনভেস্টমেন্ট। অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট মানে কি? অ্যাক্টিভ ইনভেস্টমেন্টেতে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার তিনি কিন্তু ডিসাইড করবেন যে কোন ধরনের স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হবে। আর প্যাসিভ ইনভেস্টমেন্টে কি হয়, সেইখানেতে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার বিভিন্ন যেসব ইন্ডেক্স আছে, যেমন ধরুন সেন্সেক্স, নিফটি 150, এইরকম যে ইন্ডেক্সগুলো আছে, সেই ইন্ডেক্সেতে যে স্টক বা শেয়ারগুলো আছে জাস্ট সেটাতেই ইনভেস্ট করবেন। মানে এটাতে প্যাসিভ ইনভেস্টমেন্ট হবে। মিউচুয়াল ফান্ডের ম্যানেজার কিন্তু ডিসাইড করবেন না কোথায় ইনভেস্ট হবে, তিনি শুধু এই ইন্ডেক্সটাকে সম্পূর্ণরূপে ট্র্যাক করবেন। এইবার এই মিউচুয়াল ফান্ডটা আপনি এএমসি থেকে ডাইরেক্ট কিনতে পারেন, অথবা সেই এএমসির কোনো ডিস্ট্রিবিউটর যারা কিনা এই এএমসির হয়ে মিউচুয়াল ফান্ড বিক্রি করে, যেমন ধরুন ব্যাংক বা বিভিন্ন ফিনান্সিয়াল হাউস আছে, তাদের থেকে আপনি এই মিউচুয়াল ফান্ডটা কিনতে পারেন। এইবার এই মিউচুয়াল ফান্ডেরও অনেক ক্যাটাগরি আছে, যেমন ধরুন ইকুইটি ফান্ড, যেখানে শুধুমাত্র শেয়ারেতে ইনভেস্ট হয়। এরপর আছে ডেট ফান্ড, যেখানেতে বিভিন্ন বন্ডেতে ইনভেস্ট হয়। হাইব্রিড ফান্ড, যেখানে ইকুইটি আর ডেট মিলিয়ে হয়। তো এরকম বিভিন্ন ধরনের আপনার মিউচুয়াল ফান্ড হয়। এইবার আসি ইটিএফ। দেখুন, ইটিএফ এর পুরো নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তার মানে এটাও এক ধরনের মিউচুয়াল ফান্ডের মতোই। এইখানেতেও আপনার বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হবে, কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা শেয়ার মার্কেটেতে অন্যান্য স্টক বা শেয়ারের মতো ট্রেড করা যায়। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, মানে এইটাকে স্টক বা শেয়ারের মতো রিয়াল টাইমেতে কেনা যায়। আর দ্বিতীয় যেটা, এই যে ফান্ডটা, এই ফান্ডটা জেনারেলি প্যাসিভ ফান্ডই হয়, মানে এইটা যে কোনো একটা আপনার ইন্ডেক্সই থাকে, যেমন ধরুন নিফটি 50 বা সেন্সেক্স, এইরকম কোনো প্যাসিভলি ম্যানেজ ফান্ড, সেইটাকে আবার যখন ট্রেড করা হবে তখন তাকে বলবো ইটিএফ। তো যেটা বলছিলাম যে এই ইটিএফগুলো, এইগুলো কিন্তু ইন্ডেক্সকেই ট্র্যাক করে, যেমন ধরুন নিফটি 50, সেন্সেক্স, তো এদেরই ইটিএফও হয়, কিন্তু এইগুলোকে আপনার রিয়াল টাইমেতে ট্রেড করা যায়। এবং এইগুলোতে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে হবে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে তবেই কিন্তু এইগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন, শেয়ার কেনার মতো করে আপনি এইটাকে কিনতে পারবেন। তাহলে এবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, তাহলে বলুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আর নিফটি 50 ইটিএফ, এই দুটোর মধ্যে তফাৎ কি? এইটাই তো প্রশ্নটা আপনার মাথাতে আসছে। দেখুন, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড যেটা বলছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। সেখানে যখন ইনভেস্ট করবেন তখন তার যে প্রাইসটা, সেইটা ওই প্রতিদিনে একবার করে যে এনএভি ডিক্লেয়ার হয় না, সেই এনএভির রেটেতেই কিনতে পারবেন। আর এই নিফটি 50 যেটা ইটিএফ, সেই ইটিএফটা কিন্তু ট্রেড হয়, সেটা কিন্তু শেয়ার মার্কেটেতে, আপনার যে শেয়ার মার্কেটে যে অপারেটিং টাইম থাকে, ধরুন সকাল ওই যে 9:15 বা 9:30 থেকে স্টার্ট করে 3:30 পর্যন্ত, সেটা কন্টিনিউয়াসলি শেয়ার মার্কেটে কেনা বেচা হতে থাকবে এবং তার প্রাইসটাও যেমনভাবে শেয়ার প্রাইস বাড়ে কমে সেরকম প্রতিনিয়ত বাড়তে থাকবে। কিন্তু ইন্ডেক্স ফান্ডের এনএভি কিন্তু এরকম প্রতিনিয়ত বাড়ে বা কমে না। এইবার আপনাকে এই ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর দুটো এক্সাম্পল দিই। মনে করুন প্রথমে হচ্ছে ইন্ডেক্স ফান্ড।
তো নিফটি 50 একটা আছে। তো নিফটি 50-র একটা ইন্ডেক্স ফান্ড হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এইবার এই নিফটি 50-র ইটিএফও আছে। যেমন ধরুন আপনাকে আমি বলছি যে নিপন ইন্ডিয়া নিফটি 50 ইটিএফ। সুতরাং আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে যখন আমি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বলছি তখন কিন্তু এটা মিউচুয়াল ফান্ডের রুটের থ্রুতে আপনাকে ইনভেস্ট করতে হবে। এখানেতে আপনি যখন একটা কিনতে চাইবেন এখানে ইউনিটগুলো, সেক্ষেত্রে আপনার ইউনিটটা কেনা হবে সেই দিনের এনএভির যে প্রাইস আছে সেই প্রাইসেতেই, সেটা কিন্তু সেই দিনের জন্য ফিক্সড। আর যখন আপনি নিফটি 50 ইটিএফ কিনবেন নিপন ইন্ডিয়ার, তখন কিন্তু আপনি যখন ওটাতে কিনতে যাবেন স্টক মার্কেটেতে, সেই সময় ওর যে প্রাইস থাকবে সেই ট্রেডিং প্রাইস যেটা সেই সময়ের, সেই প্রাইসেতেই আপনি কিনতে পারবেন। মানে এই প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে পুরো থ্রু আউট আপনার যে ট্রেডিং সেশনটা আছে ওই পুরো দিন ধরে। এইবার আপনার কাছে আমি মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর পার্থক্যগুলো নিয়ে আসছি। প্রথম পার্থক্য বাইং আর সেলিং, মানে আপনি কিভাবে বাই বা সেল করবেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন বাই বা সেল করবেন সেটা এএমসি মানে যারা কিনা ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের থেকে কিনবেন, বা যখন বিক্রি করবেন তাদেরকে বিক্রি করবেন। এইখানেতে এএমসি হচ্ছে বায়ার অথবা সেলার। কিন্তু যখন আপনি ইটিএফ কিনবেন সেখানে কি হচ্ছে, সেটা আপনি কিনবেন কোথা থেকে, ডিম্যাট অ্যাকাউন্টেতে স্টক মার্কেট থেকে, স্টক এক্সচেঞ্জ যেটাকে বলে সেইখান থেকে যেমন শেয়ার কেনা হয় সেখানে তো এইরকম ইটিএফও কেনা হবে। এই ইটিএফ কেউ বিক্রি করবে, মানে কেউ একজন হোল্ড করে রেখেছে, আমার আপনার মতোই কেউ একজন এই ইটিএফ এর হোল্ডার যে কিনা কিনে রেখেছে, সে যখন বিক্রি করবে তখনই আপনি কিনতে পারবেন। 2 নম্বর যে পয়েন্ট বা 2 নম্বর যে প্যারামিটার্সের উপরে ডিফারেন্সটা, সেটা কি রিয়েল টাইম ট্রেডিং, যেটা আপনাকে বলছিলাম। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেখানে কি রিয়েল টাইম ট্রেডিং হয় না, হয় না। একবারে দিনের শেষে যে এনএভিটা আসে সেই এনএভির উপরেতে বেস করে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই হিসাবে আপনি কতগুলো ইউনিট পেয়ে যাবেন, সেটা একবারে দিনের শেষে সেই প্রাইসটা পাচ্ছেন। প্রাইসটা কিন্তু দিনের বেলা চেঞ্জ হচ্ছে না, বারবার ফ্ল্যাকচুয়েট করছে না। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু রিয়েল টাইম ট্রেডিং হয়, মানে এর প্রাইসটা বারবার চেঞ্জ হয়। নিফটি 50 ধরুন আপনি ইন্ডেক্স ফান্ড নেবেন, তো আপনি জানেন আজকে এনএভি হচ্ছে 10 টাকা, তো 100 টাকা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন 10টা ইউনিট আপনি পাবেন ইন্ডেক্স ফান্ডের, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ধরুন। এইবার ওই নিফটি 50-র ইটিএফটা যখন আপনি কিনবেন সেইটা সেই দিনেতে স্টক মার্কেটেতে যে দামে বিক্রি হচ্ছে সেই দামেই পাবেন, এবং তার প্রাইসটা কিন্তু সেই সময়ের যে সেন্সেক্স বা নিফটি 50-র যে প্রাইস যেভাবে চেঞ্জ হয় সেইভাবে চেঞ্জ হতে থাকবে। যেমন ধরুন সকাল 10টার সময় আপনি দেখলেন নিফটি 50 ইটিএফ এর প্রাইস 10 টাকা, মার্কেট আপ থাকলে সেটা বেড়ে 10 টাকা 20 পয়সা হয়ে যেতে পারে, 11 টাকা হয়ে যেতে পারে, 12 টাকা হয়ে যেতে পারে, কমে 8 টাকাও হয়ে যেতে পারে। তো এরকম প্রাইস ফ্ল্যাকচুয়েট করবে এবং আপনি দেখে শুনে কিনতে পারবেন। যদি আপনার মনে হয় এই মুহূর্তে স্টক প্রাইস 2% ডাউন হয়ে গেছে, চলো এক্ষুনি আমি নিফটি 50 একটু কিনে নিই, তো নিফটি 50 ইটিএফটা কিনতে পারবেন রিয়েল টাইমেতে। ওই সময়ের দামটা যখন কম হবে সেটা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু ইন্ডেক্স ফান্ডে সেটা করা যাবে না, কারণ ইন্ডেক্স ফান্ডেতে দিনের শেষে কত প্রাইস হবে আমি তো জানি না। ধরুন এখন কমলো আবার বিকেলে বেড়ে গেল, তো সেক্ষেত্রে বিকেলে ফাইনাল যে ভ্যালুটা হবে শুধু সেইটার উপর বেস করেই হবে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে দিনের মধ্যে বারবার কমবে বাড়বে, আপনি চাইলে যখন কমে গেল সেটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। এরপরে আসি প্রাইসিং। মিউচুয়াল ফান্ডের প্রাইসিংটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে যে দিনের শেষে যে এন্ড অফ দ্য ডে যে এনএভি আছে সেটাই তার প্রাইস। কিন্তু ইটিএফ এর প্রাইসটা কিভাবে ডিপেন্ড করে, সেটা তো একটা হচ্ছে যে মার্কেট প্রাইস, মানে ধরুন নিফটি 50 যে ইটিএফ তার প্রাইসটা কিভাবে চেঞ্জ হবে। যদি নিফটি 50-র প্রাইস সেদিন বাড়ে তাহলে ইটিএফ এর প্রাইসটা অটোমেটিক্যালি বাড়বে না, কারণ সেই ইটিএফ এর ভেতর তো নিফটি 50 রাখা আছে, সুতরাং সেই প্রাইসটা সেটা তো বাড়বেই। এবং তার সাথে সাথে ডিমান্ডেরও ব্যাপার আছে। যদি ধরুন সবাই যদি নিফটি 50 কিনতে চায় তাহলে এরকম হতেই পারে যে নিফটি 50-র যা দাম বাড়লো তার থেকে ওই নিফটি 50-র ইটিএফটা সেটার দাম আরও বেশি বেড়ে যেতে পারে যদি সবাই মিলে সেই নিফটি 50টাকে কিনতে চায়। সুতরাং এখানে প্রাইসটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, এক মার্কেটটা কীরকম মারলো, 2 নম্বর ওই নিফটি 50 কেনার জন্য কতজন লোক আছে আর বিক্রি করার জন্য কতজন লোক আছে। যদি এমন হয় যে সাপ্লাই কম আছে কেনার জন্য লোক বেশি আছে, তাহলে দেখা যাবে যে নিফটি 50 যে হারে বেড়েছে নিফটি 50 ইটিএফ তার থেকে বেশি দামেও বেড়ে যেতে পারে, আবার রিভার্সও হতে পারে, মানে যখন কমার সময় বেশিও কমে যেতে পারে। এরপরে আসি মিনিমাম ইনভেস্টমেন্ট। দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কীরকম হয় মিনিমাম ইনভেস্টমেন্ট, কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 100 টাকা মিনিমাম হয়, কোনো ফান্ডের ক্ষেত্রে 500 টাকা দিয়ে হয়, আবার ধরুন বাল্কের ক্ষেত্রে কোনো ফান্ড হাউসেতে লামসাম যদি করতে হয় 5000 দিয়ে শুরু করতে হবে। আর যখন ইটিএফ কিনবেন তখন কি হবে, তখন হবে
একটা ইউনিটেতে মানে একটা শেয়ার কিনবো ইটিএফ এর, তো একটার যা দাম হবে সেইটা আপনি মিনিমাম ইনভেস্ট করতে পারেন, যে মিনিমাম আপনাকে একটাই কিনতে হবে। এখানে কিন্তু ফ্র্যাকশানে কেনা যাবে না। কিন্তু মিউচুয়াল ফান্ড যখন কেনা হয় তখন কিন্তু ফ্র্যাকশানে আসে, দেখবেন আপনার ইউনিট ফ্র্যাকশানেও আসতে পারে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে কোনো ফ্র্যাকশন হবে না, এটা শেয়ারের মতো, তো যে মিনিমাম একটা শেয়ার আপনাকে কিনতেই হবে। এরপরে আসি এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও জেনারেলি হায়ার হয়, একটু বেশির দিকে হয়, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে এক্সপেন্স রেশিও খুবই কম, অনেকটাই কম হয় মিউচুয়াল ফান্ডের তুলনায়। এরপরে আসি ডিম্যাট অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কি ডিম্যাট অ্যাকাউন্ট লাগে? না, লাগে না। মিউচুয়াল ফান্ডে লাগে না, ব্যাংকে গিয়ে করতে পারেন, ব্যাংকের থ্রু দিয়ে, ইভেন বিভিন্ন অ্যাপের সাহায্যেও করতে পারেন, কিন্তু কোথাতেও আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে না। কিন্তু যখন আপনি ইটিএফ কিনবেন তখন কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। শেয়ার কেনার জন্য যেমন ডিম্যাট অ্যাকাউন্ট লাগে, তেমনি ইটিএফ কেনার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। সুতরাং এখানে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে মাস্ট। এরপরে আসি লিকুইডিটি। লিকুইডিটি মানে কত সহজে আপনি এই মিউচুয়াল ফান্ড বা ইটিএফটাকে বিক্রি করতে পারছেন। দেখুন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি হাই, কারণ মিউচুয়াল ফান্ডে যখন আপনি ফান্ডটা রিডিম করছেন, আসলে বেচছেন কাকে? বেচছেন ওই ফান্ড হাউসকেই। ফান্ড হাউসকে ইনস্ট্রাকশন দিলেন বেচতে হবে, তারা বেচে দিল, টাকা আপনাকে দিয়ে দিল। কিন্তু আপনার ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি ডিপেন্ড করে, ডিম্যান্ডের উপর ডিপেন্ড করে। কারণ ধরুন নিফটি 50 ইটিএফটা আপনি বেচতে চান, কিন্তু কেউ যদি নিফটি 50 ইটিএফটা না কিনতে চায় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। কিন্তু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড যেটা, সেটা কিন্তু আপনি সহজেই বিক্রি করতে পারবেন। রিডিম করার আপনি যখনই ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, মিউচুয়াল ফান্ড কোম্পানি ওটাকে রিডিম করে আপনাকে টাকা দিয়ে দেবে। এইটা কিন্তু একটা ডিফারেন্স। এইবার আসি ট্যাক্সেশন। ট্যাক্সেশন দুজনের ক্ষেত্রেই সমান। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন লাগে, আর আপনার ইটিএফ এর ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন, স্টক মার্কেটে যেমন ক্যাপিটাল গেইন লাগে, সেম টাইপের ক্যাপিটাল গেইন এখানেও অ্যাপ্লিকেবল। এইবার আপনার সাথে এই দুটো ক্যাটাগরির প্রস অ্যান্ড কনস মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী? প্রথম অ্যাডভান্টেজ, ইজি টু ইনভেস্ট। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা খুব সহজ। আপনি ব্যাংকে গিয়ে ইনভেস্ট করতে পারেন রেগুলার প্ল্যান নিতে, ডাইরেক্ট প্ল্যানেও ইনভেস্ট করতে পারেন, এসআইপির থ্রু দিয়ে করতে পারেন, লামসামে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করা তুলনামূলকভাবে সহজ। 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, নো নিড অফ ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টের দরকার নেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময়, এটা একটা বড় অ্যাডভান্টেজ। 3 নম্বর, প্রফেশনালি ম্যানেজড। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আছেন, তিনি খুব পণ্ডিত মানুষ, তার পুরো টিম আছে যারা প্রতি মুহূর্তে রিসার্চ করছে কোন স্টক, কোন শেয়ার, কোথায় ইনভেস্ট করব, তো প্রফেশনালি ম্যানেজড। 4 নম্বর, আইডিয়াল ফর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। যদি আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে বলবো মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে এসআইপিতে ইনভেস্ট করতে থাকুন। ফান্ড ম্যানেজারের উপর ছেড়ে দিন, নিজের বেশি মাথা লাগানোর দরকারই নেই। ভালো ফান্ড হাউস সিলেক্ট করে, ভালো স্কিম সিলেক্ট করে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে থাকুন। 5 নম্বর, যারা স্মল ইনভেস্টার, যারা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা প্রতি মাসে এসআইপি করতে চান, তাদের জন্য বলবো আপনি এখানেতেই ইনভেস্ট করুন। এইবার যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন তাহলে মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? দেখুন, এরও তো ডিসঅ্যাডভান্টেজ কিছু অবশ্যই আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। বিশেষ করে যদি আপনার অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয় তাহলে তো এক্সপেন্স রেশিওটা আরও বেশি হয়। 0.5 থেকে 1.5% পর্যন্ত এক্সপেন্স রেশিও হতে পারে। তো এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এনএভি কিন্তু দিনে একবারই আপডেটেড হয়। মানে আপনি একবারই এনএভি পাবেন পুরো দিনের জন্য, এবং যদি আপনি কিনতে চান থ্রু আউট দ্য ডে, সেই এনএভির যে রেট আছে সেটাই আপনার কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এরও একটা কাট অফ টাইম আছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে ইনভেস্ট করলে আপনার সেই এনএভিটাই অ্যাপ্লিকেবল হবে, বারবার চেঞ্জ হবে না। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজও হয়ে যেতে পারে। ধরুন আপনার দিনের মধ্যে কখনো মার্কেট বিরাট ডাউন হয়ে গেল, আপনি চান সেই সময়তেই এটাকে ইউটিলাইজ করতে, সেটা তো মিউচুয়াল ফান্ডের থ্রু হবে না বা মিউচুয়াল ফান্ডের রুটে হবে না, কারণ দিনের শেষে আবার প্রাইস তো আপডেটেড হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। সেটা কিন্তু এখানেতে হচ্ছে না। 3 নম্বর যেটা, কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এক্সিট লোড থাকে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টটা হোল্ড করে রাখতে হবে, যখন তখন বিক্রি করা যাবে না। তো সেই এক্সিট লোড যেটা আছে, এক্সিট লোড মানে একটা পেনাল্টি কিন্তু, তো এই এক্সিট লোড থেকে যায় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। আর 4 নম্বর যেটা, যদি আপনি রেগুলার প্ল্যান নেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটরকেও কমিশন দিতে হবে। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এইবার যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন তাহলে ইটিএফ এর অ্যাডভান্টেজগুলো কী কী?
ETF এর যে অ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে লোয়ার এক্সপেন্স রেশিও। ETF এর এক্সপেন্স রেশিও কিন্তু খুব কম। একে তো প্যাসিভলি ম্যানেজ ফান্ড না, যেই এক্সচেঞ্জ ট্রেডের ফান্ডগুলোর কথা বললাম এগুলো তো সবই আসলে প্যাসিভলি ম্যানেজড। নিফটি 50 বলুন বা সেন্সেক্স বলুন, এর ইটিএফগুলো তো সবই প্যাসিভলি ম্যানেজড হচ্ছে, তার উপরে আবার সেগুলো ট্রেডিং হচ্ছে। সেই কারণের জন্য এইগুলোর তো এক্সপেন্স রেশিও খুবই কম থাকে। তো প্রথম সেটা এক্সপেন্স রেশিওটা কম। 2 নম্বর হচ্ছে রিয়েল টাইম ট্রেডিং লাইক স্টক, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম যে রিয়েল টাইম ট্রেডিং হবে স্টকের মতো, তো সেই কারণের জন্য কী হবে, যখন দাম বাড়বে তখন সেল করে দিতে পারেন, যখন দাম কমবে তখন কিনতে পারেন। তো এই যে ফ্লেক্সিবিলিটিটা সেইটা কিন্তু এখানে থাকছে। আর 3 নম্বর হচ্ছে ইন্ডেক্স বেস যদি কোনো কিছুতে আপনি বিক্রি বা কিনতে চান, যেমন ধরুন নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এরকম আছে না যেগুলো কিনা ইন্ডেক্স, তো সেই ইন্ডেক্সগুলোতে যদি আপনি কিনতে বা বেচতে চান তাহলে এই ইন্ডেক্স ফান্ডের তুলনায় আপনার ওই ইন্ডেক্সের যে ইটিএফগুলো আছে সেইগুলো কিন্তু ভালো এফেক্টিভ। কারণ দিনের মধ্যে যখন খুশি কেনা যখন খুশি বিক্রি করে দিয়ে প্রফিটটা কামিয়ে বেরিয়ে যাওয়া যায়। এবার এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? প্রথম ডিসঅ্যাডভান্টেজ, ডিম্যাট অ্যাকাউন্ট চাই। তো অনেকেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, অনেকে এই বিষয়টাতে একটু কমফোর্টেবল নাও হতে পারেন। তো তারা বলবেন যে না ঠিক আছে বাবা, আমি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এইসব ঝঞ্ঝাটের মধ্যে নেই, আমি মিউচুয়াল ফান্ডেই যাব। 2 নম্বর, লিকুইডিটি একটা প্রবলেম হতে পারে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা বলছিলাম যে আপনি বিক্রি করবেন মিউচুয়াল ফান্ডকে, কিন্তু ইটিএফ তো মিউচুয়াল ফান্ড কিনবে না, ইটিএফ আপনার মতো আরেকজনকে যার রিকোয়ারমেন্ট আছে তাকে কিনতে হবে। তো লিকুইডিটি প্রবলেম হতে পারে, বিশেষ করে যদি সেই ইটিএফটা খুব পপুলার না হয় তাহলে লিকুইডিটি প্রবলেম হতে পারে, বিক্রি করার সময় লোক নাও পাওয়া যেতে পারে যারা এটা কিনতে চাই। আর 3 নম্বর হচ্ছে এটা তো এসআইপি বলে কিছু হয় না, এখানে যে হয় সেটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্মে মানে অনলাইনেতে গিয়ে শেয়ার মার্কেটেতে ডিম্যাট অ্যাকাউন্টেতে কিনতে হবে। তো এসআইপির মতো করে যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি রেগুলার এটাকে অ্যাক্টিভলি ট্র্যাক করতে হবে, কত রেটে কিনবো আজকে, আবার 1 মাস পরে কত রেটে কিনবো। তো কনসিস্টেন্টলি আপনাকে কিন্তু অ্যাক্টিভলি এই জায়গাটাতে ইনভলভ থাকতে হবে, তবে কিন্তু এটা সম্ভব হবে। এবার যেটা আপনাকে আমি বলছিলাম যে এক্সপেন্স রেশিও, সেই এক্সপেন্স রেশিও যদি আমি একটা কম্পারিজন করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড সেখানে আপনার এক্সপেন্স রেশিও 1 থেকে 2% পর্যন্ত হতে পারে। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মনে করুন 0.1 থেকে 0.5% কম, ওর থেকে অনেকটাই কম। আর ইটিএফ তো তারও থেকেও কম, মানে 0.05 থেকে 0.1, 0.2% পর্যন্ত হয়। তাহলে এক্সপেন্স রেশিওটা কিন্তু সব থেকে কম ইটিএফেতে। এইবার আসি রিটার্নেতে, কীরকম রিটার্ন পেতে পারি তার একটা আপনাকে আমি ডেটা দেখাচ্ছি। এটা 5 ইয়ার সিএজিআর। 5 ইয়ার সিএজিআরে আমি দেখতে পাচ্ছি যে ধরুন নিফটি 50 ইটিএফ আছে, নিফটি 50 ইটিএফের ক্ষেত্রে আমি নিপনেরই ধরছি, নিপনের নিফটি 50 ইটিএফের যদি আমি 5 ইয়ার সিএজিআর দেখি 13%-এর মতো রিটার্ন এসছে। আবার তারই যদি ইন্ডেক্স ফান্ড দেখি, ওই একই ক্যাটাগরির ইন্ডেক্স ফান্ড যদি দেখি সেখানে আসছে 12.8। আপনারা বুঝতেই পারছেন তফাৎ বিশেষ কিছুই নেই, 0.1, 0.2%-এরই তফাৎ আছে। আর অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড যদি হয় সেটা তো ডিপেন্ড করছে কোন ধরনের কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড নেবেন। তো মোটামুটি সেটাও ওই আপনার 12 থেকে 15% এর কাছাকাছি কিন্তু এই অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে থাকবে। এবং সেটা আমি অবশ্যই কম্প্যারিজন করবো লার্জ ক্যাপের সাথে, কারণ নিফটি 50 তো লার্জ ক্যাপ আছে, তাহলে লার্জ ক্যাপের ক্ষেত্রেই অ্যাক্টিভলি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি হয় সেটা ওই 11 থেকে 14%-এর কাছাকাছি থাকে। এইবার আসি ফাইনাল যে কনক্লুশনেতে, যেটার জন্য আপনি ওয়েট করে আছেন। আপনি জানতে চাইছেন যে সবই তো বুঝলাম, তাহলে কোনটা নেব, ইটিএফ নেব না মিউচুয়াল ফান্ড নেব, এটাই তো আপনার প্রশ্ন। তো পুরো যে ডিটেল ডিসকাশনটা হলো সেটা থেকে আমরা কি কনক্লুশন করে সামারিতে আসতে পারছি, যদি আপনি এই ইনভেস্টমেন্টের জগতে নতুন হন, বিগিনার, আপনার কাছে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। যদি আপনি প্রতি মাসে এসআইপির মতো করে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডে অনেক পুরনো খিলাড়ি হয়ে থাকেন, যদি আপনি মিউচুয়াল ফান্ড এইসব ব্যাপারগুলো ভালো বুঝে থাকেন, যদি আপনি চান মার্কেটের আপ ডাউনটাকে রিয়েল টাইমে কাজে লাগাতে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টও আছে, তাহলে আপনি যদি ইন্ডেক্স বেসড কোনো জায়গাতে ইনভেস্ট করতে চান তাহলে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের জায়গায় এই ইন্ডেক্স ইটিএফগুলোতে ইনভেস্ট করতে পারেন। তবে কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে ট্র্যাক করে যেতে হবে, এইটা খুব জরুরি। আর যদি আপনি কোনো ওই প্রেসিয়াস যে মেটালগুলো আছে যেমন ধরুন গোল্ড বা সিলভার, এইগুলোতে ইনভেস্ট করতে চান তাহলে বর্তমান সময়তে যেহেতু সভারিন গোল্ড বন্ড আর নেই, তাহলে বলবো আপনি এই গোল্ডের ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, এটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট।